পলিটিক্যাল ফ্রিডম আর একটু বাড়াতে হবে, জোর করে তো ধাক্কা দিয়ে বের করে দেওয়া যাবে না। চীন স্টেটের যারা রিবেল আছে সেই রিবেলরা তো কুকি চীনকে সাপোর্ট করে। এখন তো রোহিঙ্গায় আসার পরে তোমার আবার ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, আর্মি ইজ ইনভলভড। ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনা কিংবা জিওপলিটিক্যাল ফিনোমেনার সিস্টেম্যাটিক কিছু ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কি ঘটছে, কোথায় ঘটছে, কতদিন ধরে ঘটছে, ঠিক কি কারণে ঘটছে, এ সকল বিষয়ের সিস্টেম্যাটিক কিছু ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশনস আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটা এপিসোড থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে কি ডিসকাস করা হচ্ছে এবং ঠিক কোন কারণে ডিসকাস করা হচ্ছে, এবং যে ডিসকাশনটা হচ্ছে তার যে সাবস্টেন্স রয়েছে সেটা খুবই সিম্পলভাবে ডিরাইভ করে নিয়ে যেতে পারবেন। আমাদের আজকের টপিক মূলত একটি 2 পার্ট সিরিজ, যেখানে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম কিংবা চিটাগং হিল ট্র্যাক্সের নিরাপত্তার বাস্তবতা, যে সিকিউরিটি ফ্রেমওয়ার্ক রয়েছে সেটার রিয়ালিটি কি, সেখানকার গেরিলা সন্ত্রাসবাদে কি প্রভাব রাখছে, এবং এই যে সিকিউরিটি থ্রেটসগুলো রয়েছে তার আঞ্চলিক প্রভাব কি হতে পারে, এই ব্যাপারে খুবই কম্প্রিহেন্সিভ এবং ডিপ একটা ডিসকাশন আপনাদের জন্য রয়েছে। আশা করি আমাদের সাথেই থাকবেন, এবং খুবই গুরুত্বপূর্ণ একজন গেস্ট আমাদের সাথে আজকে রয়েছে। আমি আর কথা বাড়াবো না, মূল আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই এপিসোডের স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। স্যার, এই এপিসোডেও আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমরা গত এপিসোডে একটা এলিমেন্ট ডিসকাস করছিলাম যেখানে বলা হচ্ছিল যে আমাদের দেশে এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে স্পেসিফিকলি যে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট রয়েছে, তারা কিন্তু এই যে আপনার মিয়ানমার থেকে এবং ভারত থেকে কিছু কিছু কনজেকচার্স, কিছু কিছু অ্যাসাম্পশনস বলে যে তারা সেখান থেকে মিলিটারিলি ইকুইপড হচ্ছে এবং একই সাথে প্রশিক্ষণও তারা পাচ্ছে। এটার মধ্যে সত্যতা কেমন আছে স্যার? আচ্ছা, এটা বলার আগে তুমি আমার ওই যে গত এপিসোডে যে পয়েন্টটা বলছিলাম বাংলাদেশের, এটা আমি তাৎপর্যের ক্ষেত্রে তো আমরা এটাকেও বলতে পারি যে বাংলাদেশ হচ্ছে কি সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে একটা করিডোর। জি স্যার। এবং বাংলাদেশ প্লেজ ভাইটাল রোল ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, ফর আওয়ার রিজিওনাল ইন্টারেস্ট, ফর দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট। ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট কেন? একটা বললাম তো সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমাদের গেটওয়ে। আবার কিন্তু ব্রিক্স, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য বাংলাদেশে ইজ এ, কি বলবো এটাকে, এখানেও সে বাফার হিসাবে কাজ করে। কারণ মিয়ানমারের সাথে কানেকশন করে, দেন ইট উইল কানেক্ট টু দি শ্রীলঙ্কা, দেন শ্রীলঙ্কা থেকে কানেক্ট করে, আমি সিলেটের কথা বলছি, শ্রীলঙ্কা থেকে তোমার কানেক্ট করবে গোয়াদের পাকিস্তানে। অল দিস ফ্লোস থ্রু দ্য বে অফ বেঙ্গল, অ্যান্ড বিং এ লিটোরাল স্টেট along the coast of the Bay of Bengal, Bangladesh plays a very important role. এবং এই ক্ষেত্রে our Chittagong Hinterland also has a very important role in order to I mean the area of interest, of course, for the big powers like China, India. তাহলে তো স্যার এই যে আমাদের যে সিএইচটি রিজনটা আছে সেখানে তো তাহলে এক্সটার্নাল গ্লোবাল যে সিগনিফিকেন্ট পাওয়ার্স রয়েছে তাদেরও তো ইন্টারেস্ট আছে এখানে। এখন তো রোহিঙ্গায় আসার পরে তোমার আবার ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে। এখন রোহিঙ্গাকে আমরা রিপাট্রিয়েট করবো না, রোহিঙ্গাকে আমরা ইন্টিগ্রেট করবো, এটা একটা বিরাট ডায়লামা। The only option is to send them back. You go from where you came. So ওখানে তুমি চলে যাও। আচ্ছা,
এটার জন্যই প্রসেস করে ফরেন পলিসি, দেন ডিপ্লোমেসি, ডায়ালগ, কমিউনিকেশন করে এদেরকে পাঠাতে হবে। জোর করে তো ঘাড় দিয়ে বের করে দেওয়া যাবে না, অবশ্যই সেই কোয়ার্সিভলি এই কাজ করা যাবে না। জি স্যার, ইট ইজ টু ডু এমিকেবলি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি। জি স্যার। এবং বাংলাদেশ তো মূলত প্রিন্সিপাল অফ নন রিফাউলমেন্টের আপনার সাবস্ক্রাইব করা, যদিও আমরা যে 1951 এর যে ইউএন রেফিউজি কনভেনশন আছে সেটা সিগনেটরি না, কিন্তু নন রিফাউলমেন্টের যে প্রিন্সিপালটা আছে সেটা হচ্ছে গিয়ে একটি দেশ থেকে যদি রেফিউজিরা আমাদের দেশে এসে তারা আশ্রয় নিয়ে থাকে, পরবর্তীতে তাদের দেশের অবস্থা শান্তিপূর্ণ এবং পিসফুল না হওয়ার আগ পর্যন্ত আমরা তাদেরকে পুশ আউট করে আগে তাদের কান্ট্রি অফ অরিজিনে করা যাবে না, করা যাবে 1 মিলিয়ন পিপল। জি স্যার। তেমনি আমরা আরো নন রেটিফিকেশনের যে কথা যখন উঠলো তখন আমরা ওই যে আগের এপিসোডের সাথে একটু লিঙ্ক করি, আমরা ILO 169 আমরা উই আর নট অলসো সিগনেটারি, আচ্ছা, যেখানে ট্রাইবালদেরকে আদিবাসী হিসেবে রিকগনাইজ করার একটা প্রভিশন আছে, সেপারেট আইডেন্টিটি দেওয়ার, সেপারেট ল্যাঙ্গুয়েজ, সেপারেট কালচার, এবং তাদেরকে সেপারেট করে দেওয়ার এবং সেপারেট অটোনমি দেওয়া। তো ওইটার মধ্যেও তো আমরা সিগনেটারি না, সো উইল কল দেম অল এজ আ ট্রাইবাল অথবা উপজাতি। স্যার আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী স্যার। আবার যদি আমি এখন আবার আসো তুমি এখন। আশা করি স্যার পরবর্তীতে আমরা একটা আরো কম্প্রিহেনসিভ একটা ডিসকাশন করতে পারবো, যেটা হচ্ছে এত বড় সাবজেক্ট যে টুকটাক অনেক কিছুই আছে এটার ভিতরে। দরকার হলে স্যার 1 ঘন্টা করে 2টা এপিসোড করে ফেললাম আমরা। তো স্যার আমি যদি আবার কুকিচি ন্যাশনাল ফ্রন্টে ফেরত আসি, ওইটার সাথে, কারণ সবচেয়ে ইন্টারেস্টিং এটা হয়তো সবাই জানে অথবা জানে না, দি শান্তি চুক্তি যেটা হয়েছে সেটা কিন্তু ইজ নট রেটিফাইড ইন দ্য পার্লামেন্ট। আচ্ছা স্যার, এই এলিমেন্টসটা যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন, why has it not been ratified? না, এটা পার্লামেন্টে উঠেই নেই টু হ্যাভ এ ডিসকাশন, কারণ এটা তো পার্লামেন্টে রেটিফাই করতে হবে। ইট ইজ নট পার্লামেন্ট, কনস্টিটিউশনাল এটার কোনো ইয়ে নাই তো। আচ্ছা, রেকগনিশন নাই। আচ্ছা, এটা খুবই পার্টি টু পার্টি একটা সিগনেচার, পার্টি টু পার্টি সাইন্ড একটা ডকুমেন্ট। আচ্ছা, it has no constitutional support. আচ্ছা, মানে ভ্যালিডিফিকেশনের প্রসেসটা আসলে আগে হয় নাই। আচ্ছা, তাহলে স্যার আমি আবার ওই যে সিকিউরিটি এলিমেন্টস এর দিকে ফেরত যাই। এটা কি আসলেই সত্য যে মিয়ানমার থেকে অথবা হচ্ছে গিয়ে মিজোরাম এবং মণিপুর থেকে যে ভ্রাতৃত্বের সম্পর্ক সম্পন্ন যে কুকিরা আছে, মিজোরা আছে, জোরা আছে, তারা হচ্ছে আমাদের যে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট আছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং আর্মস সাপ্লাই করছে? ওইটা তোমাকে আবার বললাম যে আমার কাছে তো ওই ফটোগ্রাফ নাই, কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে সমস্ত ইট ইজ, কারণ একটা এরকম আউটলো বা মিসক্রিন গ্রুপস তো তোমার ভুঁই ফুঁড়ে বা মাটি ফুঁড়ে হঠাৎ করে উঠে আসবে না। এটার তো একটা সাপোর্ট আছে, এবং সাপোর্ট ওই ধরনের থাকবে যাদের সাথে জাতিগত মিল আছে, সাপোর্ট তাদের সাথে থাকবে যাদের একটা ইন্টারেস্ট আছে এই এলাকার উপরে টু কিপ ইট ডিস্টার্ব। তো ওই ধরনের লোকরা তো এটার মধ্যে ইনভলভ থাকবেই। এটা মিয়ানমারের চীন স্টেটের ওরা ইনভলভ আছে, এদিকে মিজোরাম, তারপর ওদিকে মণিপুর, এদের মধ্যে যে সমস্ত লোকরা ক্রিশ্চিয়ান, আমি আবার রিলিজিয়াস পোর্শনে যাচ্ছি না, বাট ওই ধর্মীয়ভাবে যারা একই বিশ্বাসী তাদের মধ্যে তো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতেই পারে, এবং সেই আলোকে এরা ইটস নট অনলি ফর দ্য রিলিজিয়ন, ইটস অলসো ফর দি লজিস্টিক সাপোর্ট, আর্মস সাপ্লাই, এর সমস্ত কিছু এদের মাধ্যমে হয়। যেমন চীন স্টেটের যারা রিবেল আছে সেই রিবেলরা তো কুকিচিনকে সাপোর্ট করে, এবং এই যে বর্তমানে যে RSO, আরসা, এদের মধ্যেও তো আর্মস স্মাগলিং হয়, সেই সমস্ত স্পিল ওভার তো কুকিচিনের কাছেও আসতে পারে। এবং যেহেতু অনেকগুলি পার্টি এখানে কাজ করে, ম্যাটার অফ কনভিনিয়েন্সে যে কেউ কারোর সাথে ইয়ে করতে পারে, কি বলে এটা নাম, সম্পর্ক তৈরি করতে পারে। তুমি ধরো না এই যে এখন যে অবস্থা হয়েছে ইরানে, ইসরায়েলকে আমেরিকান সাপোর্ট ছাড়া আসতে পারতো না, এরকম ভাবে মেসেজ করতো। তো somebody else came from the outside for somebody, একজন আরেকজনের সাপোর্ট করার জন্য এসছে। তো এরকম সাপোর্ট, এবং এটা ইন্টারন্যাশনালি একটা প্র্যাকটিস যে একটা জায়গা থেকে একটা গ্রুপ হঠাৎ করে মাটি ফুঁড়ে আকাশে উঠবে না। একে যদি লালন পালন না করে, লালন পালন করতে হলে হয় দেশের ভিতরে লালন পালন করতে হবে, বা দেশের মধ্যে এটা নাই, তাহলে বাইরে থেকে করতে হবে। তো ইট ইজ ট্রু,
it is very most likely that they are being supported from outside. স্যার খুবই কোহেরেন্ট একটা অ্যান্সার দিলে আমাদের এই প্রশ্নটার জন্য। তো আমি এখানে যেহেতু স্যার খ্রিস্টান প্রটেস্ট্যান্ট যে এলিমেন্টটা আছে, ধর্মের এলিমেন্টের কথা বলছেন, তাহলে কি স্যার এই যে গ্লোবাল যে প্রটেস্ট্যান্ট কমিউনিটি আছে অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে সাপোর্টার আছে, তাদের থেকে কি কোনো ধরনের মনিটারি ফ্যাসিলিটি তারা পাচ্ছে? এটা তুমি আরেক ডাইমেনশনে চলে গেল। এটা তুমি আরেক ডাইমেনশন, আমি এইভাবে কখনো এটাকে আমি অ্যানালাইজ করিনি। আচ্ছা, কারণ এটা একটা বিশ্বাসের ভিত্তির উপরে নির্ভর করে একটা দল তৈরি, তো ওইটা I really don't have much idea about that one. এটা আমাকে কমেন্ট করা ঠিক হবে না স্যার। আসলে ধর্মের ব্যাপারটা ওটাকে put aside. Putting that aside, স্যার কিছু আপনার এটা শুধুমাত্র বিভিন্ন নিউজ আউটলেট কিংবা প্ল্যাটফর্মগুলোর কথা বলবো না, পাবলিক কনসেনসাস কিংবা পাবলিক অপিনিয়নের মধ্যে একটা ব্যাপার খেয়াল করা যায়। অনেকেই বলে থাকেন আমাদের পার্বত্য চট্টগ্রামে একটা এনভায়রনমেন্ট অফ ইনস্টেবিলিটি তৈরি করার জন্য মূলত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কিংবা বিভিন্ন যে গ্লোবাল পাওয়ার, আমি বুঝতে পেরেছি তোমার কথা। এটা এরকম একটা কথা চালু আছে যে এই যারা এই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং আমাদের বর্ডার এবং অ্যাক্রস দি বর্ডার এবং পার্ট অফ দি মিয়ানমার, এই সমস্ত কিছু একসাথে করে there is a likelihood that the separate state will be created and that will be a state inhabited by Christian community. So এটা মানে আমি এটার উপরে তত বেশি পড়িনি, লেখাপড়া করিনি এবং এটা তত বেশি, বাট এই ধরনের কথাবার্তা চাউর আছে, পেপারেও আসে, জি, এবং মিডিয়াতেও আসছে এবং এটা ওপেনলি অনেকে ডিসকাশন করে। তো এটার পসিবিলিটি কতটুকু হবে আরেকটু মনে হয় সাবস্টেন্সিয়েট করার জন্য প্রমাণ এবং আরো একটু গবেষণার প্রয়োজন আছে। আচ্ছা, আশা করি আমাদের যে একাডেমিক্সরা রয়েছেন এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছেন, তারা আমাদের এনলাইটেনমেন্টের জন্য এটা নিয়ে আরেকটু বেশি গবেষণা করবে। কারণ কোনো ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে হলে ওয়ান হাজ টু বি ভেরি এক্সপার্ট অন দ্যাট। অফকোর্স স্যার, এখানে এবং ইট ইজ ভেরি মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে। জি স্যার। তাহলে স্যার আমরা আবার চলে যাই হচ্ছে গিয়ে সিকিউরিটি এলিমেন্টসের দিক দিয়ে। বর্ডার পোরোসিটি কিংবা সীমান্তের ভেদ্রতা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মিয়ানমারের সাথে যে বর্ডারটা আছে সেখান থেকে মিয়ানমারের পোর্শন থেকে যারা ইনসার্জেন্টসরা আছে তারা বাংলাদেশে খুব ইজিলি পেনেট্রেট করে আমাদের সীমান্ত ভেদ করে ঢুকে যাচ্ছে, এবং এটা আসলে মূলত আমাদের পার্বত্য চট্টগ্রাম সীমান্ত এরিয়াতেই হচ্ছে। আবার এমনও দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে মিজোরামে কিংবা মণিপুরে রেফিউজি হিসেবে এই যে কুকি চীন থেকে মানুষজন কিংবা পার্বত্য চট্টগ্রাম থেকে যারা ইনসার্জেন্টস আছে তারা সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছে। তাহলে তো আমরা বলতে পারি স্যার আমাদের এই রিজনের যে বর্ডার পোরোসিটি আছে এটা একটু বেশি হাই। হ্যাঁ, আমি তোমাকে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। জি, আমাদের যে সাজেক আছে, সাজেক কিন্তু মিজোরাম থেকে, তো ওদের ছেলে মেয়েরা লেখাপড়া কিন্তু মিজোরামে। আচ্ছা, আই মেট 2 or 3 স্টুডেন্টস, কারবারি ওর হেডম্যান, তার মেয়ে ওই পাশে লেখাপড়া করে, তাদের বিয়েও হয় এই পাশে। আচ্ছা, যখন স্কুলে ভ্যাকেশন হয় তখন তারা এই পাশে এসে কাজ টাজ করে। দেন আই হ্যাভ সিন দেম, আই হ্যাভ টক টু দেম। আচ্ছা, তো এই যে তুমি বললে যে মুভমেন্ট অফ দ্য পিপল হয় কি, এই পাশে যারা মিজো পরিচয়ে থাকে বা মিজো জাতিসত্তার অন্তর্ভুক্ত, তাদের তো মোস্ট অফ দ্য আত্মীয় স্বজন ওই পাশে, তাকে তো ওখানে রিফিউজি হিসেবে যাওয়ার প্রয়োজন পড়ে না, সে অলরেডি বর্ডার ক্রস করে গিয়ে তার বাড়িতে গিয়ে উঠে যায় এবং সে তার জন্য কোনো ধরনের পেপার ওয়ার্ক ফিল আপ করতে হয় না, সরাসরি চলে যেতে পারে। সরাসরি যায়, বর্ডার ইজ পোরাস, ভেরি পোরাস। একজন মিজোর যদি ওইখানে লেখাপড়া করতে পারে, তার মানে দি স্কুল রিকগনাইজেস ইট, অ্যাডমিনিস্ট্রেশন রিকগনাইজেস ইট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউজ ইট, তা না হলে তো সে করতে পারবে না। অবশ্যই। এরপরে আসো তুমি যে আরো দি আউটলস বা মিসক্রিয়েন্টস বা সেপারেটিস্ট যারা মুভমেন্ট করে, আমাদের বর্ডার কি, আমাদের এখানে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আরএসও আছে, আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আরসা আছে, ওই পাশে আরাকান আর্মি আছে, এদিকে আবার মিয়ানমার গভর্নমেন্ট এখানে রোহিঙ্গাদেরকে বলেছে তোমরা যদি আমাদের হয়ে যুদ্ধ করো তাহলে তোমাদের প্রিভিলেজগুলো আমরা আবার ফেরাই দিব, তোমাকে আবার ন্যাশনালিটি হিসেবে সিটিজেন হিসেবে অ্যাকসেপ্ট করবো। তো এই যে গ্যামেটটা
এই গেমেটের মধ্যে তো মানে একটা খেলাধুলা চলতেছে বলতে পারো, যে তারা কিন্তু এখন আরাকান আর্মির বিরুদ্ধে আমাদের মানে করতেছে। জান্তার সাথে কাজ করছে। তো এখানে তো কিছু আরাকান আর্মির পক্ষে কাজ, কিছু মিয়ানমার আর্মির পক্ষে কাজ করে, কিছু আরাকান আর্মির পক্ষে কাজ করে। রোহিঙ্গা এবং আর্সার প্রতি তারা মোরালি দে আর সাপোর্টিং দেম উইথ দি লিভিং লজিস্টিক্স। এবং এই যে দুই বর্ডারের মধ্যে যে ড্রাগ ট্রাফিকিং, আর্মস ট্রাফিকিং, এগুলো তো এদের মাধ্যমেই হচ্ছে। সো এই আর অস্ত্র তো আর তোমার এখান থেকে জেনারেট হয় না, অস্ত্র তো সাম জেনারেটস ফ্রম সাম আদার প্লেস। ইট ইজ এ রুট। এবং এই রুটের আশেপাশে যারা থাকে তারা যদি অস্ত্র কেনার জন্য ইন্টারেস্টেড হয় তাহলে তাদের বাই দি ওয়েপন্স। তারা যদি একটা কজের জন্য ফাইট করে, সেই কজের জন্য ফাইট করলে পরে তাদের যে লিডারশিপ আছে তখন তারা সেখানে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে টু বাই দি আর্মস অ্যান্ড ওয়েপন। নাথিং ইজ ফ্রি, এভরিওয়ান বাইজ ইট। এবং বাই করার জন্য আবার ওই তাদেরকে ফাইন্যান্স করে আবার আরেকজন, যারা এখানে টোটাল ডিস্টারবেন্সটা ক্রিয়েট করে রাখতে চায়, ইনস্টেবিলিটি চায় এখানে। আবার কিছু লোক তাদের নিজস্ব লাইভলিহুডের জন্য প্রবলেম জিয়ে রাখে। আচ্ছা, যাতে মানে ওয়েপন্সের ট্রেডটা ওয়েপন ট্রেডও বজায় থাকে। তারপরে লজিস্টিক সাপ্লাই তো তাদের চালু থাকে। আফগানিস্তানের কথা ধরো না, আফগানিস্তানে আমেরিকানরা ছিল, এবং তো পপি চাষকে বন্ধ করতে পারছে না। পপি চাষ ওই সময় পপি চাষ আরো বেড়ে গেছিল, এখন পপি চাষ নেই। যে জায়গাতে পপি চাষ হতো সেখানে এখন ফ্রুটস, ভেজিটেবল, এই সমস্ত কিছু হয়। তো তখন কেন পপি চাষ হইতো? পপি ইজ এ ম্যাটেরিয়াল ফর ওপিয়াম। তো এইটা তো ম্যাটার অফ ইন্টারেস্ট, এবং আমি কি চাচ্ছি, এই জায়গার ডেমোগ্রাফিকে আমি কিভাবে নষ্ট করতে চাচ্ছি, পপুলেশনকে আমি কিভাবে স্পয়েল করব, এবং ইন্টারন্যাশনাল ড্রাগ ট্রাফিকিংগুলিকে আমি কীভাবে বজায় রাখবো, সেটা তো সরিষার ভিতরে ভূত যেমন থাকে, এই সিকিউরিটি অর্গানাইজেশনের ভিতরেও ভূত থাকে। আচ্ছা, তো স্যার এই যে বর্ডার পোরোসিটি নিয়ে আমি আর একটু মজার কথা বলি, অবশ্যই এটা সত্যতা আছে কি জানি না। আই স এ মুভি যেখানে কয়েকজন সোলজারকে, আমেরিকান সোলজারকে ট্রাই করেছে। তাদের অপরাধ ছিল, ওয়েপন ছিল না, মর্ডার আছে না, মর্ডার যে ব্যারেল আছে, ব্যারেল করে ওপিয়াম নিয়ে গেছে। আচ্ছা, তো এইটা তো ওপেন সোর্সে দেখা। আচ্ছা, it may not be true, but this was a case against that individual to be tried. এরকম যদি একটু না হয়, মানে এটা তো বসে দেখেছে, এর চেয়ে নিশ্চয়ই কিছু একটু হয়েছে। তাহলে এই আইডিয়া কোত্থেকে বের হলো যে এইভাবে ড্রাগ ওপিয়াম নেওয়া যায় কুইক মানি। এবং এটা স্যার মানে সেটা হচ্ছে মরাল ডিলেমার একদম মাঝখানে পড়ে যে ইট মাইট নট বি ট্রু অর ইট কুড বি ট্রু। এবং এটা যেহেতু একটা ট্রু তো আছে, অনেক লোক অনেক অফিসে অনেক সোলজার ধরা পড়েছে তো। জি, এবং এটা আসলে খুবই হিউমারাস একটা কথা বললেন। এটা আমি লাইটার সাইড রাখতে গিয়ে। আচ্ছা, তো স্যার এই যে বর্ডার পোরোসিটির কথা আমরা বলছি, এই যে আর্মস এর ট্রেডটা চলছে, তারপরে হিউম্যান স্মাগলিং, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, জি স্যার, এই যে এটা চলতেই আছে, এই ব্যাপারে কি স্যার এই যে আমাদের প্রতিবেশী যে দুই দেশ রয়েছে ভারত এবং মিয়ানমার, তারা কি কোনো কিছু কোনো বক্তব্য জ্ঞাপন করেছে? তাদের এলাকাতে কম, তো আমাদের এখানে বেশি। তো আচ্ছা, তো কয়জন রোহিঙ্গা ইন্ডিয়াতে গেছে? এটাই কথা স্যার। খুব সম্ভবত রোহিঙ্গারা ইন্ডিয়া গিয়েছিল 50,000, তারপর কতগুলো বের করে দিয়েছে? 40,000 উপর বের করে দিয়েছে। তাহলে এটা ডিপেন্ডস করে যে আমি কতটুকু স্ট্রং, জি, আমি কি পজিশন নিতে পারি, এখন আমার কি কোনো হিডেন এজেন্ডা আছে কিনা, সেটার উপর নির্ভর করে যে আমি কি অ্যাকশন নেব। জি স্যার। এবং অ্যাকশনের উপর যে ফল আউট, সেই ফল আউটগুলিকে আমি আবার উইথস্ট্যান্ড করতে পারবো কিনা। জি স্যার। One is to be very courageous, one is to be very knowledgeable, one is to be very strong morally, ethically and mentally. স্যার, যেহেতু এথিক্স, মোরালিটি এবং স্ট্রেংথের কথা বলছেন, আমি আবার আমাদের বাংলাদেশ আর্মির কথা বলতে চাই। তো এই যে বর্ডার পোরোসিটির যে এলিমেন্টসগুলো আছে, যার কারণে এরকম ট্রান্সন্যাশনাল, ট্রান্স বর্ডার ক্রাইমস এবং এই ধরনের ভায়োলেশনগুলো বা ট্রান্সগ্রেশনগুলো হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি আমাদের আর্মি কোনো সক্রিয় ভূমিকা রাখতে পারে এই পোরোসিটির ব্যাপার এলিমেন্টটা? আমরা তো রাখতেছি। আমরা তো এটা দ্য এরিয়া অফ রেসপন্সিবিলিটি যেখানে আমি কাজ করি, সেখানে যতটুকু আমি এটাকে নিগেট করতে পারবো। ধরো আমাদের নেভি পেট্রোলিং করতেছে, আমাদের বিজিবি বর্ডার পেট্রোলিং করতেছে, আর্মি সাপোর্টিং অল দি অর্গানাইজেশনস। তারপরে যে রোহিঙ্গা ক্যাম্পে যে কাটাতারে বেড়া তৈরি করার ব্যাপারে, কর্ডনিং করার ব্যাপারেতে আর্মি হ্যাজ ওয়ার্কড এ লট। আর্মি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনস অলসো ওয়ার্কিং অ্যান্ড দে আর কালেক্টিং ইনফরমেশনস which may go against the national interest. সেগুলি তো করতেছে। আর্মি ইজ
ইনভলভ। আচ্ছা, এই প্রশ্নটা আপনাকে করা হয়েছে এই জন্য কারণ আমাদের জনগণের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে, হয়তো আমাদের আর্মি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা হয়তো তাদের যে বর্ডারে যাবে না, বর্ডারের আশেপাশে যে স্টেবিলিটি যে এলিমেন্টস গুলো আছে তারা সেগুলো বজায় রাখার চেষ্টা করবে। কিন্তু আমাদের মানুষের মধ্যে এই যে সোশ্যাল মিডিয়ার কনসেপ্টের কথা যদি বারবার করে তুলি, সেখানে দেখা যায় মানুষের মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে আমাদের আর্মি কিংবা বর্ডার গার্ড বাংলাদেশ হয়তো তাদের দায়িত্ব অতটা সুষ্ঠুভাবে পালন করছে না যতটুকু তাদের পালন করার কথা। যাতে এই মিসকনসেপশনটাকে কোনোভাবে আমরা অ্যাড্রেস করতে পারি এবং আমাদের জনগণের কাছে একটা সুষ্ঠু তথ্য নিয়ে আসতে পারি, এর জন্য মূলত কোয়েশ্চেনটা। না, এটা তোমাকে এইভাবে চিন্তা করতে হবে, তুমি তো ইঞ্চ বাই ইঞ্চ তো তুমি প্রোটেক্ট করতে পারবে না। আর তুমি দেখো না, বাংলাদেশ ইন্ডিয়া কাঁটাতারের বেড়া আছে, বাট স্টিল কাঁটাতারের বেড়া নিচ দিয়ে টানেল করে ওই পারে চলে যায়। জি, এবং এগুলো কিন্তু মুভিতেও দেখায়। মুভি না, ইট ইজ প্রিভেইলিং। কাঁটাতারের বেড়ার নিচে টান আছে, সেটাতে আবার গরু স্মাগলিং হয়। জি, তো মায়ানমারের সাথে আমাদের যে বর্ডার আছে, সেই বর্ডার তো রাগেড, এবং এটা তুমি 5 গজ দেখবে, তারপরে বিয়ন্ড দ্যাট ইউ ক্যানট সি। আর তোমার ইঞ্চ বাই ইঞ্চ তো তুমি, আমি বারবার এক কথাই বলতেছি যে বারবার ইঞ্চ বাই ইঞ্চ তুমি লোক রাখতে পারবে না। তোমার সার্ভেলেন্স মেথডটা বাড়াইতে হবে, তোমার সার্ভেলেন্স ইকুইপমেন্ট বাড়াইতে হবে, টেকনোলজিক্যাল স্যাভি অপারেশনস কন্ডাক্ট করতে হবে, তাতে তুমি এটাকে কমাইতে পারবে। বন্ধ একদম টোটালি ইজ ইম্পসিবল। আচ্ছা, ইট ইজ ইম্পসিবল। এখন ড্রোন এমপ্লয় হচ্ছে, এখন টেকনোলজি এমপ্লয় করা হচ্ছে, তারপরে ফোর্সেস রেশিও বাড়ানো হচ্ছে, সবকিছু করে তো তোমার এর মধ্যে যতটা বন্ধ করা যায় সেটা করেছে। বিভিন্ন রুট যেগুলিতে তোমার আর্মস ট্রাফিকিং হয়, ড্রাগ ট্রাফিকিং হয়, সেগুলো রুটের উপর ভিজিলেন্স বাড়ানো হয়েছে। তবে তো দুষ্ট লোকের তো অভাব নেই। আচ্ছা, দুষ্ট লোকের অভাব নেই স্যার। আমি যদি আপনাকে এই যে টেকনোলজির কথা বলছেন এবং আমাদের যে সার্ভেলেন্সের অ্যাপারেটাস এটাকে একটু ইমপ্রুভ করতে বলছেন, আপনার তরফ থেকে কি কোনো রেকমেন্ডেশন আছে যে আমরা হয়তো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা আপনার ইনসাইটস থেকে এটা আমি জানতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে করে সার্ভেলেন্স এলিমেন্টস গুলো বাড়াতে পারি? সার্ভেলেন্স ইকুইপমেন্ট, ড্রোন, তারপরে এয়ারক্রাফট। আমাদের তো এয়ারক্রাফট নাই এরকম সার্ভেলেন্স এয়ারক্রাফট, আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট নাই। তারপরেও তো এয়ারফোর্সের আমি বলবো যে এয়ার অ্যাসেটস দ্বারা যদি সার্ভেলেন্স করে সেটাও তোমাকে ডিভিডেন্ড দিতে পারে। আচ্ছা, আমাদের এয়ার অ্যাসেটস ওই এলাকাতে কম ডিপ্লয়েড আছে। আচ্ছা, সেগুলো যদি আরেকটু ইমপ্রুভ করা হয় তাহলে কি আমরা আরেকটু প্রকিউরমেন্টের দিকে আগাতে পারি? let the government decide the procurement বাড়াবে নাকি অন্য কিছু সিস্টেম করবে, এটা আমি গভর্নমেন্টকে সাজেশন দিতে পারি যে যদি প্রয়োজন হয় ইয়েস, হোয়াই নট। আচ্ছা স্যার, এবং আমি এই পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তিটি রয়েছে, এটা আমরা গত এপিসোডে ডিসকাস করেছিলাম যে প্রায় 65 মতো যে The minister has stated in the United Nations that 65 অগাস্টিন চাকমার কথা বলছিলেন। না, অগাস্টিন চাকমা মধ্যে আমাদের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, ওটা শান্তুল্লাহ নাতনি, জি জি, who never stayed in Bangladesh, born and brought up in Canada, আচ্ছা, আর মেকিং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য বাংলাদেশ, এটা তো তাদের জ্ঞানের পরিধিতে কতটুকু আছে অ্যাবাউট দ্য রিয়েল সিচুয়েশন, আই হ্যাভ এ কোশ্চেন, আই ডাউট। আচ্ছা স্যার, তো আমি ফাইনাল কোশ্চেন এটাই করতে চাচ্ছিলাম, আপনার কি মনে হয় আমাদের সরকারের কি করা উচিত? এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে যে একটা উত্তেজনা আছে বলতে পারি আমরা, অথবা একটা অসন্তুষ্টি আছে, যেখানে কিছু সেকশনস বলছে যে এটা অর্ধেকের মতো ইমপ্লিমেন্টেড হয়নি, এবং আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে একটা কোয়ার্টার বলে 48, জি, একটা কোয়ার্টার বলে 17, তারপর গভর্নমেন্ট এখন এস্টিমেট দিয়েছে 65। তো একদম স্যার যদি আইডিয়াল একটা সিচুয়েশনের কথা, বাট গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, না হলে পরে তো এই ইনক্রিজিং নাম্বার আসতো না। আচ্ছা, তাহলে কি আমরা 72টি ইমপ্লিমেন্ট করার পথে আছি? অবশ্যই, উই আর ইন দ্য প্রসেস অফ ডুইং ইট। এখানে যেটা করতে হবে মানে খুব ইম্পর্টেন্ট, এই চুক্তির যে ধারাগুলি আছে, যে ক্লজগুলি আছে, সেগুলো সত্যিকারভাবে ইমপ্লিমেন্ট করতে। যেমন ধরো ল্যান্ড ইস্যুটা এখনো সমস্যা সমাধান হয় না, ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ইস্যু। ঠিক। আরেকটা হলো যে তোমার লোকাল গভর্নমেন্ট বা রিজিওনাল কাউন্সিল, এদের ইলেকশন হয় নাই, নন ইলেক্টেড পিপল রেইনিং অ্যান্ড এনজয়িং দ্য বেনিফিটস অফ দ্য গভর্নমেন্ট। ইলেকশন হওয়া দরকার। শান্তুল্লাহ ইজ নট অ্যান ইলেক্টেড ম্যান। আচ্ছা, সো ইজ দ্য আদার হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলর, এরা কেউ ইলেক্টেড না। ওকে স্যার, তো এই ইলেকশনটা ইজ পলিটিক্যাল ফ্রিডম আর একটু বাড়াতে হবে আমাকে। তুমি যদি কথা বলার, আমার বাংলাদেশি যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্সন, তাদের অ্যাক্টিভিটিস ওখানে বাড়াইতে হবে।
আচ্ছা I was very happy that there's a one political ছাত্র দল has convened their committee in কি বলে এটা নাম খাগড়াছড়িতে যদিও একটু মারামারি হয়েছে বাট দেন এই যে প্রসেস শুরু হয়েছে টু হ্যাভ দ্য মেইন পলিটিক্যাল পার্টিজ প্রেজেন্স অ্যান্ড ভয়েস ইন দ্য এরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের অর্গানাইজেশন সমঅধিকার আন্দোলন বাঙালিদের অর্গানাইজেশন আছে বাঙালিদের অর্গানাইজেশন দুটো আছে বাট ইটস নট এনাফ মেইন পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের স্ট্রং প্রেজেন্স এখানে দরকার আচ্ছা দে শুড রেজ দ্য ভয়েস অন দ্য ডিফারেন্ট ইস্যু কারণ তারা আমাদের কাছে যে সমস্ত প্রপাগান্ডা করে এদেরকে নেগেট করতে হবে পলিটিক্যালি সো দ্যাটস ওয়াই আই এম সেইং পলিটিক্যাল অ্যাক্টিভিটিসগুলিকে আরও বাড়াতে হবে আচ্ছা স্যার আশা করি পরবর্তীতে আপনি যখন আবার আমাদের প্ল্যাটফর্মে ফেরত আসবেন এই স্পেসিফিক টপিকের উপর আমরা একটা কম্প্রিহেনসিভ ডিসকাশন করতে পারবো যেটা করতে পারি থ্যাংক ইউ সো মাচ স্যার এই খুবই এই যে টু পার্টের যে সিরিজটা হলো খুবই কম্প্রিহেনসিভ ছিল এবং আপনার পক্ষ থেকে আমরা যে ইনসাইটস গুলো পেয়েছি আশা করি আমাদের দর্শকদের খুব ভালো লেগেছে এবং তারা অ্যাপ্রিশিয়েট করবে থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়েলকাম থ্যাংক ইউ তো দর্শক আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ডিসকাশন দেখতে চান এবং আজকের ডিসকাশনটি ঠিক কেমন লাগলো খুবই কম্প্রিহেন্সিভ ভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে আমাদের চিটাগং হিল ট্র্যাক্সের সিকিউরিটি অ্যাপারেটাস ঠিক কোথায় আছে আমাদের বর্ডার পরাসটি কিংবা সীমানা ভেদ্যতা ঠিক কোন বাস্তবতায় আছে এবং আমরা পরবর্তীতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কি করতে পারি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আনটিল নেক্সট টাইম